1382 সালের সেই আলমিরাটা অনেক পুরাতন ঘর আমরা এখন খুলতে যাচ্ছি। এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন আগের আমলের, দাদার হাতে নিজ হাতে দরজা করা। 1382 সালের সেই টিন, সেই বাঁশ। আসসালামু আলাইকুম, আমরা এখন অবস্থান করছি কলার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তো এইখানে একটা অনেক পুরাতন বাড়ি আছে, আপনারা যেটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। তো এই বাড়িটার রহস্য এবং এই বাড়িটার আসল তথ্য আমরা জানার চেষ্টা করব তার পরবর্তী বংশধরের সাথে। তো ভাই, আপনি আপনার একটু পরিচয় দেন। আমি মোহাম্মদ সাইফুদ্দিন। আমি এই বাড়ির যিনি প্রতিষ্ঠাতা আমার দাদা হাজী আবু বকর সর্দার। তিনি এই বাড়িটি 1382 সালে প্রতিষ্ঠিত করেছিল। তো চলুন আমরা একটু বাড়িটা ঘুরে দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে অজানা জানা সকল তথ্য প্রদান করি। আসেন। তো ভাই, আপনি যেটা বললেন এটা হচ্ছে 1382 সালে প্রতিষ্ঠাতা করা। জি হ্যাঁ, এটা 1382 সালে প্রতিষ্ঠাতা। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে যেসব ইট আগের পুরানো ইট সেগুলো, আর চুন সুরকি দিয়ে বিল্ডিং করা এখনো আছে সেইভাবে। আর এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন আগের আমলের, দাদার হাতে নিজ হাতে দরজা করা। দরজার কালার দেখেন বা দরজার ডিজাইন দেখেন, এগুলো খুবই জাবদা, মানে পুরাতন তো আগের আমলের। আর পিলার টিলার এগুলো আগের আমলে পিলার করা, আর তালের কাঠ দিয়ে সব কিছু করা। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন 1382 সালে এটা তৈরি করা, এগুলার কাঠগুলো দেখেন এখনো অক্ষত আছে। 1382 সালে সেই টিন, সেই বাঁশ, সেই 1382 সালের তাল কাঠ দিয়ে তৈরি করা এগুলা। তো একটা বাড়ির ঐতিহ্য ধরে রাখা বা একটা বাড়ির যে পুরানো যে স্মৃতি, সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। যে 1382 সালে সেই জানালা কেমনগুলো ছিল, জানালার যে ফ্রেম সেগুলা। তো আমরা ভাইয়ের কাছ থেকে আরও অনেক কিছু তথ্য জানবো। তো ভাই, এইখানে যে একটা মতো দেখতে পাচ্ছি, এইটা আসলে কি? এটা মূলত আমার দাদা এখানে উজু করত। উজু করার জন্য মূলত যে কেটলি রাখা ছিল, উজু করার যে জিনিস, ওইটা কেটলি রাখতো এখান থেকে নিয়মিত উনি উজু করতো। তো আমি যেটা শুনলাম ভাই, আপনার দাদু তিনি অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, এটা কি সত্য? হ্যাঁ, উনি অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল সেই সময়। মূলত তিনি সেই সময় বলতে ভাই, এটা তো স্বাধীনতার পরবর্তী, তাই তো? স্বাধীনতার পরবর্তী সময়, পাকিস্তান পিরিয়ডের পরেই যখন দেশ ভাগ হয়ে যায়, সেই সময়কার কথাই বলতেছি। সেই সময় মূলত তিনি হচ্ছে 2-3 বার ইউপি মেম্বার নির্বাচিত হয়েছিল। আর তিনি এলাকায় বিচার যেসব সালিশ বলে আর কি, মূলত ওইগুলো এখানেই করতো। তো ভাই, প্রভাবশালী ব্যক্তি বলতে তিনি কেমন ব্যক্তি ছিলেন বা তার আচার আচরণ কেমন ছিল? প্রভাবশালী ব্যক্তি বলতে মূলত আপনি যদি বুঝে থাকেন যে আমার দাদা ছিল অনেক হিংস্র বা লোকের উপর জুলুম করতো, গরিবদের উপর, এমন না। আমার দাদা 2-2বার হজ করছে। আর উনি মানুষটা অনেক দয়ালু ছিল, সবার প্রতি অনেক দয়া দেখাতো, সবাই অনেক ভালোবাসতো। এমনি দায়িত্ব ছিল যে তিনি হচ্ছে বিচার টিচার করতো। আর যেহেতু গ্রামের ভেতরে তার জায়গা জমি বেশি, মেম্বার নির্বাচিত হয়েছে কয়েকবার, সেই দিক দিয়ে তিনি বিচার করতো, এই তাছাড়া আর কিছু না। কিন্তু মানুষ হিসাবে তিনি যথেষ্ট ভালো ছিল। আচ্ছা, আমি শুনেছি আপনার দাদু এখানে অনেক গরিব দুঃখীদের জায়গা জমি দান করে দিয়েছেন, যে তোমরা এখানে থাকো। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। আমার দাদার জায়গায় হচ্ছে মসজিদ দান করা আছে, মাদ্রাসা দান করা আছে। আর এমনি অনেকের এরকম জায়গা জমি দিয়ে দিয়েছে যাদের অবস্থা খারাপ, তারা সেই সময় থেকে থাকে ঘর বাড়ি। তাহলে এতে আপনারা বুঝতে পারেন যে তিনি কেমন অমায়িক এবং কেমন শ্রদ্ধাশীল একজন ব্যক্তি ছিলেন। তো আমরা অনেকেই শুনেছি গোলা ভরা ধান, আমার পিছে দেখতে পাচ্ছেন গোলা। তো ভাই, গোলার রহস্যটা একটু বলেন। হ্যাঁ, দাদার টোটালি 3টা গোলা ছিল। এখানে একটা আছে আর ওই পাশে একটা আছে, আর একটা ছিল সাইডে, সেটা আপাতত নাই, সেটা নষ্ট হয়ে গেছে। আর মূলত হচ্ছে গোলা ভরা ধান ছিল। আর গোয়ালে দেখতে পাচ্ছেন পিছনে, ও এখানে গোয়ালও আছে। আচ্ছা, তাইলে এখানে গোয়ালও আছে, আমরা একটু গোয়ালটা দেখার চেষ্টা করি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই গোয়ালটা ছিল। এখানে খুবই পরিত্যক্ত অবস্থা, কারণ যেহেতু এটা অনেক পুরাতন, এটা 1382 সালে যেহেতু নির্মিত, সেহেতু এই অবস্থা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া, এখানে একটা কবর আছে, এটা মনে হচ্ছে অনেক পুরাতন। এটা আসলে কার কবর ভাইয়া? এটা হচ্ছে মূলত আমার যিনি দাদার বাপের কবর। এটা আপনার দাদুর বাপের কবর? তো এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ার দাদা যিনি ছিলেন আবু বক্কর, তার বাবার কবর এটা অনেক পুরাতন কবর। তো আমরা এখন ঘরের ভেতরে প্রবেশ করি। তার আগে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন গাজী মামুনের জন্মস্থান হচ্ছে এখানে। তো আমরা একটু গাজী মামুনকে ওয়েলকাম করি, আসেন। তো আমরা জানলাম যে আপনার জন্মস্থান এখানে, এটা কি সত্য? হ্যাঁ, এটা 100% সত্য। এখানে আমার জন্মস্থান, এটা আমার নানার বাড়ি। আমি এইখানে জন্মগ্রহণ করছি। আমার বাড়ি হয়তো এখন বসতভিটা আমার অন্য জায়গায়, কিন্তু আমার মূল জন্মস্থান এইখানে। আমি ভূমিষ্ঠ হই এইখানেই। তো আমরা এখন সেই ঘরটা দেখব, আমি যেখানে জন্মগ্রহণ করছি সেই ঘরটা দেখব, যে কোথায় জন্মগ্রহণ করছিলাম।
সেই ঘরের ভিতরে আমরা এখন প্রবেশ করব। তো আসুন দেখি আমরা একটু। ভাইয়া খোলেন চাবি দিয়ে। অনেক পুরাতন ঘর আমরা এখন খুলতে যাচ্ছি। তো আমরা ঘর খুলে ভিতরে চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন খুবই পুরাতন, কারণ এটা 1382 সালে নির্মিত। এইখানে দেখতে পাচ্ছেন ভাই, এইটা কি? এটা তো এইটা মূলত কুদলি বলা হয়, মানে আমরা মূলত কুদলি বলি। গ্রাম্য ভাষায় আর কি। হ্যাঁ, গ্রাম্য ভাষায়। এখানে মূলত ওই কিছু আসবাবপত্র বা জিনিস রাখা হতো, বা টেমি বা হারিকেন এখানে রাখা হতো। মানে ওই যে রাত্রে যে আলো যে কাজটা হইতো সেটা এখান থেকে করা হইতো, তাই তো? এখানে রাখা হতো, এখান থেকে হতো। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আর এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন জানালাগুলা খুবই তো আমরা এখন গাজী মামুনের কাছ থেকে জানবো তার ভূমিষ্ঠ হওয়ার গল্প। আপনি একটু বলেন। এখন আসলে বিষয়, আমি তো তখন ছোট ছিলাম, তখন তো আসলে ওই তখনকার পরিবেশটা আর বলতে পারবো না বা ওইভাবে মনে নাই। তো এইখানে আমার জন্ম হওয়াতেই অনেক দিন পরে আমার এখানে আসা, তো খুবই ভালো লাগছে নিজের কাছে যে অনেক দিন পরে নিজের যে জন্মস্থান বা জন্মভূমি যেটা বলে আর কি, সেইখানে দাঁড়াইয়া কথা বলতে পারছি। এটা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো এই যে জায়গাটা এখানে দেখা যাচ্ছে, এইখানেই মূলত আমার জন্মটা হয়েছিল আর কি, ভূমিষ্ঠ হয়েছিলাম। যেটা আপনি পরে শুনতে পারছেন লোক থেকে। পরবর্তীতে আমার মা নানি নারা গল্প করছে, না হলে তো আমি তো আর বলতে পারবো না। জি, সেটা অবশ্যই। এটাই আর কি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে ঘর, এই ঘরেই গাজী মামুন সহ তার আরও যে ভাইরা আছে বা তার আরও যে আত্মীয় স্বজন আছে, তারা এইখানে জন্মগ্রহণ করছিল। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, এটা ঠিক। কারণ এইখানে আমার যে নানার যে গোষ্ঠী, আমরা নাতিপুতি যারা হয়েছিলাম, মূলত এই ঘরটাই এই ধাত্রী ঘর হিসাবেই ব্যবহার করা হতো। ধাত্রী ঘর বলতে আমি একটু বলি, যেখানে পূর্বে তো আর ওইভাবে হসপিটাল ছিল না। পূর্বে একটা ঘর স্থায়ীভাবে রাখা হতো, যেখানে যে সন্তান প্রসব হয় সেটা এখানে করা হতো আর কি। তো এই আপনার অনুভূতিটা একটু বলেন। আমার অনুভূতি আসলে বলে তো প্রকাশ করা যাবে না, তবে দুঃখের বিষয় এখন নানা নেই। আচ্ছা, তো তিনি একটু খুবই ইমোশনাল হয়ে গেছে, আমরা একটু ফ্রেমটা কাট করি। তো এই পাশে আরো একটা ঘর আছে ভাইয়া, এটা যদি একটু খুলতেন। আসেন আমরা একটু দেখি। ভেতরে আসেন। ও, তো এই রুমটা রহস্য একটু বলেন, এই রুমে কে থাকতো? এই রুমটাই মূলত দাদা থাকতো, আর এই হচ্ছে সেই ঘর যেখানে আমার দাদা থাকতো। আর এই আগেকার এই যে আলমিরা। দর্শক যেটা দেখতে পাচ্ছেন, এইটা সেই 1382 সালে প্রতিষ্ঠানের ঘর, এবং সেই 1382 সালের সেই আলমিরাটা, এগুলা আপনি দেখতে পাচ্ছেন যে সেই পুরাতন সেই যে তালা, সেইটাও আছে এখানে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হারিকেন। এইটা কে ইউজ করতো? এটা হচ্ছে সেই পুরাতন আমলে আমার দাদার ইউজ করা সে হারিকেন, এখনো যত্ন সহকারে রাখা আছে এর ভেতরে। আর এটার বয়সও তো অনেক। এটাও এটার বয়স অনেক, সে দাদার আমল থেকে আছে এইভাবেই রাখা, অনেক পুরাতন এগুলো। ও আচ্ছা, তো যেটা দেখতে পাচ্ছেন তার দাদার আমলের হারিকেন, এখনও সেই তার স্মৃতি জড়িত সেই হারিকেনটাই তারা এখানে রেখে দিচ্ছেন, যেটা একটি খুবই আবেগ আপ্লুতময় একটা দৃশ্য। এটা যেহেতু একতলা একটা বাড়ি, তো সেহেতু এটার সিঁড়িঘরও থাকবে। তো ভাই আমরা একটু সিঁড়িঘরে প্রবেশ করি, কি বলেন? হ্যাঁ, আসো সিঁড়ি ঘরে দেখি। তো এইটা হচ্ছে সেই এই ঘরের সিঁড়ি ঘর যেটা বলা হয় সেটা। এখানে আসেন ভাই, আসেন। এটা হচ্ছে সিঁড়ি ঘর। এই হচ্ছে সে আগেকার